বিসর্জনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দুর্গাকে বিদায়। শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব, নির্বিঘ্নে পূজা শেষ হওয়ায় সন্তোষ। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর ও সুশৃঙ্খল ভাবে আমাদের পুজো উৎসবটা, এবার শারদীয় উৎসবটা খুব সুন্দরভাবে পালিত। মা আমাদের জন্য আবার সামনের বছর অনেক ভালো নিয়ে আসে। সারা বছরটা মা আসা পর্যন্ত যাতে সবাই মঙ্গলে থাকে, সবকিছু যাতে ভালো থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র আশুরা উপলক্ষে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাজিয়া মিছিলের প্রস্তুতিতে ছোড়ার মতো বস্তু ব্যবহার করায় 20 জন আটক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আটকে আছে হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলার অভিযোগপত্র। জামিনে বের হয়ে গেছে 4 আসামি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরে আগুন লেগে মা বাবা 2 সন্তান সহ 5 জনের মৃত্যু। শোকাচ্ছন্ন পুরো এলাকা। দীর্ঘ 1 যুগ পর জমজমাট চাঁদপুরে ইলিশের মোকাম। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও হচ্ছে। সিটি অব হিলসার মর্যাদা লাভ। এবং দেশের মাটিতে টানা 7ম সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয়। টাইগারদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে ইংলিশরা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আবারও 1 বছরের জন্য বিদায় জানালো দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। দশমীতে মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যান দেবী। এবছর সারা দেশের প্রায় 29,500 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়। সব ধরনের শঙ্কা কাটিয়ে নির্বিঘ্নে উৎসব পালন করতে পেরে খুশি হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিস্তারিত পারমিতা হিমের রিপোর্টে। মহা সমারোহে 5 দিন ধরে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব। মহাদশমীর সূচনা লগ্নে বিহিত পূজা আর দর্পণ বিসর্জনে দেবীর সাকার রূপকে বিসর্জন দেয়া হলো। ষষ্ঠীতে প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে প্রতি তিথিতে যে ঘট স্থাপন করা হয়েছিল, বিসর্জনের মাধ্যমে আবারও নিরাকার হলেন মহামায়া। প্রার্থনা করব পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন, মায়ের সন্তানগণ যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারেন এবং মায়ের নাম জপ করতে পারেন। অঞ্জলি শেষে দেবীর ঘটে সিঁদুর ছুঁয়ে একে অপরকে রাঙান সনাতন ধর্মাবলম্বীরা। ছেলেরাও মাথায় তিলক দিয়ে একে অপরকে জানান বিজয়ার শুভেচ্ছা। সিঁদুরটা আমাদের মঙ্গলের একটা শোভাযাত্রা। সিঁদুরটা দিয়ে আমরা মাকে বিদায় বেলায় বরণ করি, যেন মা আমাদের জন্য আবার সামনের বছর অনেক ভালো নিয়ে আসে। আজকে যে সিঁদুর পরে থাকি, মায়ের কাছে প্রার্থনা থাকবে সামনের বছরের জন্য আমরা এইভাবে সিঁদুর করে আনন্দ উপভোগ করতে পারি। চির জীবনের প্রতীক হিসেবে ধরা হয় সিঁদুরকে। এই কারণেই সবাই এই বিদায়ের বেলাতে সিঁদুর খেলে। আমাদের নেপালে তো এখানে সবাই টিকা লাগায়, বড়রা ছোটকে টিকা লাগায়। এই জন্য আমরা মন্দিরে আসি, জুনিয়রদেরকে নিয়ে আসি, ও টিকা লাগাইতেছে। আমার বড় আপুরা আমাদেরকে টিকা লাগাইতেছে। দেবী ফিরবেন স্বর্গে। উৎসবের শেষ লগ্নেও আনন্দে মেতে ওঠেন ভক্তরা আর দেবীকে জানান প্রণতি, করেন প্রার্থনা। মা যেন বারবার এইভাবে এবং আমাদের শান্তির জন্য পৃথিবীতে আগমন করে এবং শান্তি প্রদান করে, সবাই সুখে থাকুক। বছর শেষে মা যেদিন চলে যাবে সেদিন চাওয়া হচ্ছে সারা বছরটা মা আসা পর্যন্ত যাতে সবাই মঙ্গলে থাকে। আজকের জন্য অনেক কষ্টের, মা আজকে চলে যাবে, আবার আসবে। ঢাকঢোল তো আছেই, গানের তালে তালে নেচে দেবী বিদায়ের ক্ষণটিকে আরো উৎসব মুখর করে তোলেন সব বয়সী নারী পুরুষ। দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে প্রতি বছরই মর্তে আসেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আজ বিসর্জনের পর কৈলাসে স্বামী গৃহে সপরিবারে ফিরে যাবেন মহামায়া। আর সারা দেশে মণ্ডপে মণ্ডপে সুশৃঙ্খল ভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায় সহ সারা দেশের মানুষ। দুপুরের পর শুরু হয় প্রতিমা বিসর্জন। এবার ঘোড়ায় চড়ে এসেছিলেন দেবী দুর্গা, গেলেনও ঘোড়ায় চড়ে।
পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে নেচে গিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। বিজয়া দশমীতে তাদের প্রার্থনা সব ধরনের অশুভ দূর হোক, মঙ্গল বারতা ছড়িয়ে পড়ুক চারদিকে। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিসর্জনের আগে মঙ্গলবার দুপুর থেকেই বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে আসা হয় পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে। দেবীকে শেষ দর্শন করতে সৈকতে ঢল নামে হাজারো মানুষের। এ সময় দেবী দুর্গাকে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে নেচে গেয়ে বিদায় জানান ভক্তরা। পূজারীদের মতে এই দিন বিসর্জনের মধ্য দিয়ে মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফেরেন দুর্গতি নাশিনী দুর্গা। সবার সাথে আসছি, অনেক মজা লাগছে। এবার আমি প্রথমবারই আসছি প্রতিমা বিসর্জনে, আগে তেমন একটা আশা হয় নাই। গান ও মন্ত্রপাঠ, ঢাক ঢোল, শঙ্খ, উলুধ্বনির মধ্য দিয়ে রাজশাহীতে মণ্ডপগুলোতে চলে দশমীর আয়োজন। সময় যতই গড়ায় ভক্তদের মাঝে ভেসে ওঠে বিষাদের সুর। নেচে গেয়ে শেষবারের মতো মায়ের আশীর্বাদ নেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে বিসর্জন দেয়া হয় প্রতিমার। সকালে ময়মনসিংহের মণ্ডপগুলোতে নারীরা মেতে ওঠে সিঁদুর খেলায়। ধর্মীয় বিশ্বাস আর শ্রদ্ধায় তারা আগামী বছর আবারও দেবীর আগমনের আশায় প্রার্থনা করেন। যে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। দশমীর এই খেলা তো মা মেয়ের খেলা, আজ মায়ের সাথে মেয়ের সিঁদুর খেলা, মাকে বিদায় জানিয়ে আবার তাকে স্বাগত জানানোর জন্য এই খেলা। 1 বছরের জন্য আর আসবেন না, আবার ঘুরে আসতে আসতে বেরিয়ে আসছে। বরিশালে দশমী পূজা এবং অঞ্জলি দেওয়ার মাধ্যমে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনায়, আরতি ও বন্দনায় মুখরিত থাকেন পূর্ণার্থীরা। জেলায় মোট 570টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে দেবী বিসর্জন দেয়া হয়। দশমীর সকালে দেবীকে বিদায় দিয়ে বাঙালি নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন আর মায়ের কাছে সারা বছর ভালো রাখার প্রার্থনা করেন পুণ্যার্থীরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজয়া দশমীর সকাল থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে ছিল উৎসবের আমেজ। ঢাকের তালে নাচ আর সিঁদুর খেলায় মেতে ওঠেন সব বয়সী নারীরা। কলকাতার বড়বাজার রাজবাড়িতে দেবীবরণ করতে হাজির হয়ে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত স্থানীয়দের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন। শুধু কলকাতার গৃহিণীরাই নন, সিঁদুর খেলায় মেতে ওঠেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা পর্যটকরাও। আমরা খুবই আনন্দ করলাম, কিন্তু আজকের দিনে একটুখানি খারাপ, আবার সামনের বছর আসবে। সবাইকে ভালো রাখো মা, সবাই আসছে বছর যেন আবার ভালো আসে, সব যেন একসাথে থাকতে পারি সবাই। মায়ের কাছে চাইলাম এই যে আমার স্বামী পুত্র নিয়ে সারা জীবন সুখে শান্তিতে যাতে কাটতে পারি এবং ওরা যেন দীর্ঘজীবী হয়। সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিমা সন্ধ্যার পর বিসর্জন দেয়া হলেও মঙ্গলবার দুপুর থেকেই প্রতিমা বিসর্জন শুরু হয় গঙ্গার ঘাটে। বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থানীয় প্রশাসন। কলকাতা ছাড়াও মঙ্গলবার আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, ওড়িশা সহ বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমা বিসর্জন দেয়া হয়। সময় সংবাদ, কলকাতা। রিচার্ড, আপনি যেমনটা জানেন যে মহাসমারোহ 5 দিন ব্যাপী আড়ম্বরের সাথে প্রতিটি তিথিতে প্রতিটি আচার অনুষ্ঠান পালন করে আজ দেবী দুর্গতি নাশিনীকে বিদায় জানালো হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি, আপনি তো বিভিন্ন মণ্ডপে গিয়েছেন, তো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখেছেন? আসলে পূজা তো সার্বজনীন, দুর্গোৎসবটা সার্বজনীন, কথার আগে সার্বজনীন শব্দটা যোগ হয়ে আছে। বুঝতেই পারছেন যে সবাই যায় পূজা মণ্ডপে, যে যেভাবে যেতে পারে উৎসবটা আসলে সবাই উদযাপন করতে চায়। আপনি নিরাপত্তার কথাটা বললেন, আসলে আমাদের দেশে এবছর কিন্তু প্রায় 29,500 পূজা মণ্ডপে, প্রায় বলছি একটু কম বেশি হতে পারে, তো 29,500 পূজা মণ্ডপে পুজো হয়েছে। তো এতগুলো পূজা মণ্ডপে যখন পুজো হয় এবং সেখান থেকে কিন্তু আমরা কোনো অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর আমরা শুনিনি, তার মানে কিন্তু এটা নিশ্চিত যে সব জায়গাতেই নিরাপত্তা একেবারে নিশ্চিতভাবে পালন করেই আসলে দুর্গোৎসব সবাই পালন করতে পেরেছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে দেবীর নাম কিন্তু হচ্ছে দুর্গতি নাশিনী বা বিপদ নাশিনী।
তো যেহেতু দুর্গতিনাশিনী এবং বিপদনাশিনী শব্দটা যোগ হয়ে আছে, সেহেতু নিরাপত্তার বিষয়টা আসলে স্বাভাবিকভাবেই লুকিয়ে আছে। তো যাই হোক, আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু হাকিমপুরের অর্থাৎ বাগেরহাটের হাকিমপুরের শিববাড়ি থেকে ওই টানা দশমী মানে 5 দিনব্যাপী যে উৎসব হয়েছে, সেই উৎসবের শেষ দিন অর্থাৎ দশমীতে এখন কি অবস্থা, সেই বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি পূজা মণ্ডপ থেকে জানানোর জন্য প্রস্তুত আছেন আমাদের সহকর্মী ফাহমিদা মৌটুসী। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মৌটুসী, বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি দুর্গাপূজায় মহালয়া থেকে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, ষষ্ঠীর বোধনের মধ্যে দিয়ে যে আনুষ্ঠানিকতা দেবী দুর্গার পূজার শুরু হয়েছে, সেই পূজার কিন্তু আজকে বিজয়া দশমী, অর্থাৎ দেবীকে বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু এই পূজার সমস্ত আনুষ্ঠানিকতা আজকে এরই মধ্যে শেষ হয়েছে। কিছুক্ষণ আগে সিঁদুর খেলা শুরু হয়েছে এবং এখানে এই শিকদার বাড়ির পরিবারের যেসব সদস্য আছেন তারা কিন্তু নিজেদের মতো করে আসলে উপভোগ করার চেষ্টা করছেন। এই 5 দিনের আয়োজনের যে আনন্দ, সেই আনন্দ তারা কিন্তু এই মুহূর্তে উপভোগ করার চেষ্টা করছেন, কারণ এই কয়দিন কিন্তু আসলে নানা ধরনের আচার আনুষ্ঠানিকতা ছিল। দেবীকে বিসর্জনের দুঃখ যেমন আছে, সেই সঙ্গে আনন্দও কিন্তু ঠিক তেমনি আছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই আয়োজনে শিকদার বাড়ির পরিবারের সদস্যরা যেমন উপভোগ করছেন, তেমনি এই দুর্গাপূজার এই আয়োজন দেখতে কিন্তু যদিও এখন দুর্গার বিসর্জনের আত্মিক যে বিসর্জনটা শেষ হয়েছে, কিন্তু ভক্ত দর্শনার্থীদের যে ভিড় তা কিন্তু একটু কমেনি, বরং যত বেলা বাড়ছে ভক্ত দর্শনার্থীদের ভিড় কিন্তু বাড়ছে। এই দেবী দুর্গার পাশাপাশি যে অন্যান্য প্রতিমা তৈরি করা হয়েছে তা দেখতে কিন্তু এখনো অসংখ্য মানুষ ভিড় করছেন। এবং জানিয়ে রাখি যে আজ সকালে কিন্তু দশমী বিহিত পূজার মধ্য দিয়ে দেবী বিজয়া দশমীর শুরু হয়, এরপরে মঙ্গল পদযাত্রা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা তা শেষ হয় এবং আজ সন্ধ্যায় সিঁদুর খেলার মধ্য দিয়ে তাদের পারিবারিক যে আয়োজন তা শুরু হয়েছে এবং তা এখনো পর্যন্ত চলছে। এবং তারা এই দিনটিকে, আজকের শেষের এই দিনটিকে দেবী যাবেন এবং 1 বছর পরে আবার আসবেন, সেই আগমন যেন আরো শুভ হয়, এই 1 বছর যেন আরো ভালো কাটে এবং সুখে শান্তিতে কাটে। দুর্গতিনাশিনী দেবী যেন সব অশুভকে সঙ্গে নিয়ে যান এবং সব শুভ যেন মানুষের করেন, সেই প্রার্থনা কিন্তু সবাই করেছেন। বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি দুর্গাপূজা মণ্ডপ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। মৌটুসী, আপনার মতোই বলতে ইচ্ছে করছে, আসলে সকল অশুভ শক্তিকে পরিত্রাণ করে আমাদের মাঝখানে যেন শুভ কিছু বার্তা এই দেবী দুর্গা দিয়ে যান, সেটাই আমরাও প্রত্যাশা করি। বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি থেকে সবশেষ দুর্গাপূজার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহমিদা মৌটুসী। আগামীকাল 10ই মহরম পবিত্র আশুরা। এ উপলক্ষে দেশ জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। গতবারের থেকে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও প্রযুক্তিগত সুবিধা। তবে এবার পবিত্র আশুরা পালনের আনুষ্ঠানিকতায় অনেকটা কাটছাট করা হলেও নিরাপত্তার স্বার্থে সবই মেনে নিয়েছেন আয়োজকরা। বিস্তারিত থাকছে সেলিয়া সুলতানার রিপোর্টে। এই ভূখণ্ডের 400 বছরের সংস্কৃতিতে প্রতিটি মহরমে শিয়া সুন্নি নির্বিশেষে সকল ইসলাম ধর্মাবলম্বীরা মহরম পালনের অংশ হিসেবে তাজিয়া মিছিলে একই সাথে অংশ নিয়ে আসছেন। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বপূর্ণ এই ধর্মীয় আচারে বিশ্বাস আর ভক্তি সহ অংশ নিতে ইমামবাড়ায় আসেন শিয়া সুন্নি ছাড়াও নানা ধর্মের মানুষরাও, যা বাংলাদেশের অন্যতম অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ বলে মনে করেন হোসেনি দালানে আসা মানুষরা। এখানে শিয়া সুন্নি, মুসলমান, অমুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এ বলে কোনো প্রভেদ আমরা করি না। যার নিয়তে যার হচ্ছে ভালো লাগে সে অবশ্যই আসবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো বলতে কিছু নেই, সবার ভালো লাগে এই জন্য আসে। মহরম মাস আসলে আপনি এত লোকের সমাগম দেখবেন, যেখানে আপনি হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, সব ধর্মের, এবং সেটাই আর কি সৌহার্দ্য সম্প্রীতির একটা বড় উদাহরণ।
বিশ্বের বিভিন্ন দেশে শিয়া সুন্নি মতাদর্শের মধ্যে বিরোধ দেখা গেলেও তা কখনো বাংলাদেশে ঘটেনি। তবে সৌহার্দ্য আর সম্প্রীতির এই আয়োজনে গত বছরের 22 অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা বিস্ফোরিত হয়। তাই এবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনেকটাই কাটছাঁট করা হয়েছে এই আয়োজনে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের কিছু রদবদল করতে হয়েছে, আমাদের মিছিল কিছু রদবদল করতে হয়েছে। ওনারা যেভাবে আমাদেরকে আবেদন করতেছেন আমরা সেইভাবে পালন করতেছি। সব ধরনের লোক আসে, দূর দূরান্ত থেকে লোক আসে, আমরা চাই না কোনো অঘটন ঘটে। এবার যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। হোসেনি দালানে ঢোকার পথে 3টি গেট পার হওয়া ছাড়াও হোসেনি দালানের ভেতরে 32টি সিসিটিভি ক্যামেরা এবং বাইরে মোট 45টি ক্যামেরায় মনিটর করা হবে সব ধরনের কার্যক্রম। প্রথম থেকে তিনি যখন মেইনলি রাস্তা থেকে যাবেন, রাস্তায় এক ধরনের তাকে সার্চ করা হবে, পরবর্তীতে গেটের কাছে গেলে আরবার সার্চ করতে হবে এবং একদম মেইন যে ভবনে ঢোকার ক্ষেত্রে তাকে সার্চ করবো আমরা। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের পাশাপাশি এবার নিরাপত্তায় কাজ করবে হোসেনি দালান কর্তৃপক্ষের নির্ধারিত 1.5 শতাধিক স্বেচ্ছাসেবক, যা গতবারের তুলনায় 2 গুণ বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তাজিয়া মিছিলকে ঘিরে হোসেনি দালানের ইমামবাড়ায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে ছোড়ার মতো বস্তু ব্যবহার করায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় 20 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে ডিএমপির নির্দেশনা না মানায় হোসেনি দালানের পাশ থেকে বেশ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে ইমামবাড়ার নিরাপত্তা সহ সার্বিক বিষয় দেখতে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আশুরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত ডিএমপির নির্ধারিত সময়ে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সকল সংস্থা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়াবার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শোকাবহ আবহাওয়ার মধ্য দিয়ে, শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে কারবালার শহীদদেরকে রুহে মাগফিরাত কামনা করার জন্য বিভিন্ন লোকজন দোয়া করছেন। আগামীকাল আশুরা সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সামান্য কিছু পরিবর্তন রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোসেনি দালানের ইমামবাড়ায় রয়েছেন সহকর্মী আফজাল হোসেন। পবিত্র আশুরার প্রস্তুতির খবরাখবর জানবো তার কাছ থেকে। তাৎপর্যমণ্ডিত এবং মহিমান্বিত এই আশুরার দিনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় এই দিনটিকে বিভিন্ন গুরুত্ব দিয়ে পালন করে থাকে এবং ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং আরেকটি দেশ শোকাবহ দিন এই দিনে হয়েছে যে 680 খ্রিস্টাব্দে। আমরা যেমনটি জানি যে ইসলামের ইতিহাসে যেমনটি বলা হয়েছে যে কারবালার সেই ফোরাত নদীর তীরে, ইরাকের ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই দিনটাকে কেন্দ্র করেই মূলত মুসলিম সম্প্রদায় একটা শোকাবহ দিন হিসেবে পালন করে। ইসলামের ঝান্ডা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ইরাকের যে ফোরাত নদীর তীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, সেই দিনটি স্মরণ করার জন্যই মূলত গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় এই দিনটি পালন করে থাকে। তারা বিভিন্ন ইবাদতের মাধ্যমে এই দিনটি স্মরণ করে থাকেন। কেউ নফল নামাজ আদায় করেন, কেউ জিকির আজগার করেন, মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়। তারই ধারাবাহিকতায় আমরা যেমনটি দেখেছি যে হোসেনি দালানের শিয়া সম্প্রদায়ের লোকজন বিভিন্ন ওয়াজ নসিহত এবং ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণ করে থাকে। তো গত 3 দিন ধরে মূলত এই দিনটি স্মরণ করছে শিয়া সম্প্রদায়ের লোকজন। এর আগে 8ই মহররম এবং 9ই মহররম তারা ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করেছে এবং আগামীকাল সকাল 10টায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করার দিন ধার্য রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, হোসেনি দালান কর্তৃপক্ষ আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আগামীকাল সকাল 10টায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি এই হোসেনি দালান থেকে বের হয়ে জিগাতলায় গিয়ে শেষ হবে। তো তারই প্রস্তুতি চলছে। তার আগের রাত যদিও মানুষের মধ্যে একটি ভীতি সঞ্চার কাজ করছে, তারপরেও আগামীকাল মহরমের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করছেন। তো এই ছিল আসলে হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহাসিক 10ই মহরম আশুরার দিন উপলক্ষে সবশেষ খবর। স্বপ্না। দর্শক, পবিত্র আশুরার প্রস্তুতির খবরাখবর জানাতে রাজধানীর হোসেনি দালানের ইমামবাড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। তদন্ত শেষ হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আটকে আছে হোসেনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলে বোমা হামলার অভিযোগপত্র। আর এই সুযোগে জামিনে বের হয়ে গেছে মামলার 4 আসামি। আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করলেও মামলার নথি থেকে দেখা যায়
জামিন হয়েছে সেশন জজ আদালত থেকে। বিস্তারিত থাকছে খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে। গেল বছরের 23 অক্টোবর রাতে হোসেনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণে নিহত হন 2 জন, আহত হন আরো অনেকে। ঘটনার 2 দিন পর পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করে চকবাজার থানায়। মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। এ সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় 3 সন্দেহভাজন। 6 মাস তদন্ত শেষে চলতি বছরের 26শে এপ্রিল মামলার অভিযোগপত্র প্রস্তুত করে আদালতে অবগতিপত্র দেয় পুলিশ। সন্ত্রাস দমন আইনে করা মামলায় বিচার শুরুর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিধান রয়েছে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না আসায় আটকে আছে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি। 10 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই 10 জনের মধ্যে আদালতে 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তখন যে এমবির কার্যক্রম ছিল, যে এমবির যারা সদস্য ছিল তারাই এই ঘটনাটি সংঘটিত করেছে। মামলার 10 আসামির মধ্যে কবির হোসেন, জাহিদ হোসেন রানা এবং আরমান ওরফে মনির 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। তবে ওমর ফারুক মানিক, হাফেজ আহসানুল্লাহ, শাহজালাল মাহমুদ ও চান মিয়া বের হয়ে গেছে জামিনে। উচ্চ আদালত থেকে তারা 4 জন জামিনে আছে, আর বাকি 6 জন যারা তারা জেল হাজতে আছে। যেহেতু চার্জশিটটা এখনো আদালতে আসেনি, এটা আমাদের নজরেও আসেনি। এখানে আমি যতটুকু শুনেছি তাতে সব আসামির বিরুদ্ধেই চার্জশিট দাখিল হয়েছে। এসব আসামি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করলেও মামলার নথি থেকে দেখা যায় সেশন জজ আদালত থেকে জামিন পেয়েছে তারা। আর এজন্য রাষ্ট্রপক্ষের গাফিলতিকে দায়ী করছেন ফৌজদারি আইনজীবীরা। জামিন দেয়া না দেয়া এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালত জামিন দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপক্ষের সুযোগ ছিল উচ্চতর আদালতে গিয়ে জামিন বাতিলের আবেদন করা। আমার জানা মতে যে রাষ্ট্রপক্ষে এই ধরনের কোনো আবেদন করে নাই, তাহলে রাষ্ট্রপক্ষ তার কি ভূমিকা নিল? 3রা নভেম্বর আলোচিত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরে নিহত 9 জঙ্গির মধ্যে 3 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে গাজীপুরে নিহত ইব্রাহিম, বলছে পরিবার। ঠাকুরগাঁওয়ে আগুনে দগ্ধ হয়ে মা, বাবা ও 2 সন্তান সহ একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। পীরগঞ্জ উপজেলার জনগা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর 5:30টার দিকে গ্রামের খরেশ চন্দ্রের বাড়ির ওপরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এ সময় বাড়িতে থাকা মোটর সাইকেলে বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলেই খরেশের স্ত্রী কেয়া রানী ও তার বোন সন্ধ্যা রানীর মৃত্যু হয়। দগ্ধ হন খরেশ ও তার 2 ছেলে মেয়ে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খরেশের 8 বছরের ছেলে নির্ণয় মারা যায়। পরে চিকিৎসাধীন খরেশ ও তার মেয়েও মারা যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুতের তার একটা আছে, পল্লী বিদ্যুৎ তার ছিঁড়ে 440 লাইনের তার ছিঁড়ে অলরেডি ওই বিদ্যুতের ঘরের মধ্যে পড়ছে। এর ফলে যতটুকু আমি দেখলাম বিদ্যুতের তার, তাতে আমার ধারণা যে বিদ্যুতায়িত হয়ে এই ঘটনাটা ঘটছে। ছেলে মেয়ে 2 জন আসলে ব্রড ডেড হয়েছে, তাদেরকে আমরা চিকিৎসা শুরু করতে পারিনি, তার আগে পেশেন্ট ডিক্লেয়ার করতে হয়েছে। আর বাবার খরেশ চন্দ্র, উনাকে আমরা চিকিৎসা শুরু করেছিলাম এবং এই রোগীর আসলে 100 ভাগ পোড়া ছিল। গাজীপুরে নিহত 9 জঙ্গির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। গাজীপুরে পুলিশ সুপার জানিয়েছেন এরা হলেন ঢাকার বংশালের ইব্রাহিম, সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম আকাশ, সুনামগঞ্জের সাইফুল ইসলাম। শনিবার নিহত হলেও এখনো কোনো স্বজন লাশ নিতে আসেনি। স্থান সংকুলান না হওয়ায় ঢাকা মেডিকেল থেকে সোমবার রাত 12টার দিকে লাশগুলোকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষকে লাশ বুঝিয়ে দেয়। পাশাপাশি ময়না তদন্ত সহ যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। গত শনিবার গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এবং পাতারটেকে অভিযান চালায় র্যাব। এ সময় 9 জঙ্গি নিহত হয়। এদিকে গাজীপুরে নিহত জঙ্গি ইব্রাহিম ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে বলে দাবি করেছে তার পরিবার। সকালে ইব্রাহিমের বংশালের বাসায় পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়। ইব্রাহিম কারোর সঙ্গে মিশত না ও সারাক্ষণই মোবাইলে কথা বলতো বলেও জানায় তারা। সে গাজীপুরের তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে। সোমবার ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত ছবি দেখে তাকে শনাক্ত করে পরিবার। 8 আগস্ট ফজরের পর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি ইব্রাহিম। লাশ নিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আমরা 9 তারিখ বংশাল থানায় জিডি করি, তারপর থেকে তাকে আমরা খোঁজাখুঁজি অব্যাহত রাখি। আদ্যবধি তাকে খুঁজে না পাওয়ার পর আমরা 1 মাস পরে 15 দিন পরে আমরা সরকারের বিভিন্ন সংস্থারে জানাই।
তো গতকাল আমরা যে মর্মান্তিক যে নিউজটা পাইছি সেটা পাওয়ার পর আমরা মর্মাহত। ও সারাক্ষণ ইন্টারনেট এবং মোবাইল নিয়ে ঘরে ব্যস্ত থাকতো। আমাদের বলতো যে মোবাইলে আমি পড়া নামাইতেছি, মোবাইলে আমি কাজ করতেছি, পড়াশোনার কাজ করতেছি, এগুলোই বলতো। কিন্তু আদৌ যে সেইভাবে এই পথে চলে গেছে আমরা কালকে রাত পর্যন্ত আমরা কখনোই টের পাইনি। সন্ধ্যার সময় আরো থাকছে গ্যালাক্সি নোট 7 এর উৎপাদন স্থায়ীভাবে বন্ধের ঘোষণা স্যামসাং এর। দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের এই মডেলের ফোন বন্ধ রাখার পরামর্শ। বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন উপলক্ষে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় আগামী 22 ও 23 অক্টোবরের জাতীয় সম্মেলনকে অতীতের যে কোনো সময়ের চেয়ে সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি ও সমাবেশ স্থলের কাজের অগ্রগতি দেখেন তারা। চলতি সম্মেলনকে সফল করতে গত কয়েকদিন ধরে প্রস্তুতি ও সমাবেশ স্থলে বৈঠক করছেন আওয়ামী লীগের বেশ কয়েকটি অঙ্গ সংগঠন ও দলীয় নেতাকর্মীরা। সুশৃঙ্খল, আকর্ষণীয়, স্বতঃস্ফূর্ত এবং আধুনিক একটা জাতীয় সম্মেলন এবার হতে যাচ্ছে এবং সমাবেশের দিক থেকে এটা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে বলে আমরা আশা করছি। এক্সপেরিয়েন্স এবং এনার্জির সমন্বয়ে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন মডেলে সাজাতে চাই। বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে জাতীয় উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুপুরে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করেন রাষ্ট্রপতি। এই উৎসবের আনন্দ ধর্মের গণ্ডিতে আবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিজয়া দশমীর শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। দীর্ঘ 1 যুগ পর চাঁদপুরে ইলিশের মোকাম এবার জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন এখানে 5 থেকে 7 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে। এতে গত 1.5 মাসে জেলার প্রধান ইলিশের মোকাম শুধু বড় স্টেশনেই প্রায় 200 কোটি টাকার ওপর লেনদেন হয়েছে। জেলা প্রশাসক জানালেন, ইলিশের প্রাচুর্যের কারণে ব্র্যান্ডিং জেলা হিসেবে সিটি অব হিলসার মর্যাদা লাভ করেছে পদ্মা মেঘনার এ জেলা। ফারুক আহমদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদীপথে চাঁদপুরের মোকামে নিয়ে যাওয়া হচ্ছে ইলিশ। সরগরম জেলার প্রধান মাছের আড়ত বড় স্টেশন। মৌসুমের এই সময় এসে প্রতিদিন কোটি কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে এই মোকামে। মাছ ব্যবসায়ীরা জানালেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে দীর্ঘদিন পর এত ইলিশ ধরা পড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বাইরেও যাচ্ছে ইলিশের চালান। শুধু মাছ ব্যবসায়ীরাই নয়, ব্যস্ত প্যাকিং তৈরি আর বরফ ব্যবসায়ীরাও। জাটকা নিধন বন্ধ, এই সকল কার্যক্রমের কারণে আমাদের এই বছর ইলিশ মাছের খুব আমদানি হয়েছে। আমাদের এখান থেকে মাছ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাইতেছে। পর্যাপ্ত পরিমাণ আমরা বক্স সেল দিচ্ছি। 1 মাসে আমাদের প্রায় 20,000-এর মতো বক্স সেল দিচ্ছি আমি। ব্যবসায়ী নেতারা জানালেন, প্রতিদিন গড়ে 2.5 থেকে 3,000 মণ ইলিশ এখানে আমদানি হয়েছে। 2.5 থেকে 3,000 মণ মাছ আমদানি হয়েছে। আর গড়ে এখানে মাছঘাটে লেনদেন হয়েছে প্রায় 5 থেকে 6 কোটি টাকা প্রতিদিন। জেলার শীর্ষ এই কর্মকর্তা জানালেন, ইলিশের এমন প্রাচুর্যের কারণে ব্র্যান্ডিং জেলা হিসেবে সিটি অফ হিলসার মর্যাদা লাভ করেছে পদ্মা মেঘনা পাড়ের এই জেলাটি। 6টি জেলা ব্র্যান্ডিং এর জন্য কার্যক্রম গ্রহণ করেছে। তার মধ্যে চাঁদপুরকে প্রথম ব্র্যান্ডিং এর জেলা হিসেবে ঘোষণা করেছে। আমরা চাঁদপুরকে চাঁদপুর সিটি অফ হিলসা, ইলিশের বাড়ি চাঁদপুর, এই নামে চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং এর জন্য প্রস্তাব প্রেরণ করেছে। মৎস্য বিজ্ঞানীদের তথ্য মতে গত বছর দেশে ইলিশের উৎপাদন ছিল 3,85,000 মেট্রিক টন। এবার তা বেড়ে দাঁড়াবে 4.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁদপুর। গ্যালাক্সি নোট 7 স্মার্টফোনে আগুন লাগার ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বব্যাপী এই ফোনের উৎপাদন ও বিক্রি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। দুর্ঘটনা এড়াতে গ্রাহকদেরও ফোনটি বন্ধ রাখার পরামর্শ দিয়েছে এই দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, গ্রাহকরা চাইলে অর্থ ফেরত নিতে পারেন অথবা নোট 7 এর বদলে অন্য সেট নিতে পারবেন। নোট 7 এ নতুন ত্রুটি শনাক্ত হওয়ার কথা জানালেও সেটা কি ধরনের ত্রুটি সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের AT&T ও টি-মোবাইল, যুক্তরাজ্যের ভোডাফোন ও EE গ্যালাক্সি নোট সিরিজের এই ফোনটি বিক্রি বন্ধ ঘোষণা করে। গত বছর ফোনটি বাজারে আসার পর কয়েকবার ব্যাটারি বিস্ফোরণের অভিযোগ ওঠে।
এ কারণে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি এয়ারলাইন্স এই ফোনটি বহনে নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশ ও ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের সেরাটা উজাড় করে দিয়ে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের ম্যাচে বাকবিতণ্ডার কোনো প্রভাব পড়বে না এই ম্যাচে, কারণ পুরো দলের মনোযোগ খেলার দিকে। অন্যদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মেনে মাঠে নামবে ইংলিশরা, তবে ম্যাচ পণ্ড করতে চোখ রাঙাচ্ছে বৈরী আবহাওয়া। কাল দু দলের সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 2:30টায়। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নাসির সুলতান। 15 মাস পর ক্রিকেট ফিরেছে বন্দরনগরী চট্টগ্রামে। টিম বাংলাদেশের সপ্তম ওডিআই সিরিজের সাক্ষী হতে মুখিয়ে আছে চট্টগ্রামের অধিবাসীরা। তবে বৈরী পরিবেশ কি আর কারো আবেগের মর্ম বোঝে? সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন বন্দরনগরীতে ঝুম বৃষ্টি। মাশরাফি সাকিবদের সীমাবদ্ধ থাকতে হয়েছে ইনডোরের অনুশীলনে, তাই বৃষ্টির কারণে পণ্ড হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরও টাইগার্স কিপার মাশরাফি বেশ সমীহ করছেন ইংলিশদের। তাছাড়া এমন উইকেটে টস জেতাটাও বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন নড়াইল এক্সপ্রেস। আমরা জিততে অবশ্যই মরিয়া থাকবো। আমরাও তো এখানে খেলতে এসেছি, তো আমাদের টার্গেটও থাকবে ম্যাচটা খেলে জেতা। টস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তারপরে অনেক সময় আপনার মাঠের ভেতরে ইন অ্যান্ড আউট বৃষ্টি যদি হইতে থাকে, বন্ধ হইতে থাকে, তখন খেলার একটা ক্যালকুলেশন করে ব্যাটিং বা বোলিং দুটাই করতে হয়। সো এটা অবশ্যই ডিস্টার্বিং সব টিমের জন্য। এদিকে বাংলাদেশকে ঘরের মাটিতে শক্ত প্রতিপক্ষ মেনেই ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সিরিজে এখনো নিজেকে মেলে ধরতে না পারলেও কামব্যাক করতে বেশ আত্মবিশ্বাসী মঈন। কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, তবে একটা ম্যাচই এখন নির্ধারক। নিজেদের সেরাটা ঢেলে দিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। তবে চট্টগ্রামের এমন অঝোর বৃষ্টির চিত্র বোধহয় কারোই কাম্য নয়। চট্টগ্রাম বরাবরই টিম বাংলাদেশের জন্য লাকি এক গ্রাউন্ড। সিরিজ জয়ের সম্ভাবনা যেখানে দুই দলের জন্যই সমানে সমান, সেখানে মাশরাফি নিজেদেরকে ফেভারিট না বললেও মনে মনে যে সপ্তম সিরিজ জয়ের পরিকল্পনা এঁটেছেন তা বলার অপেক্ষা রাখে না। তবে সবকিছুর পরেও ম্যাচের ভিলেন হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসর্জনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দুর্গাকে বিদায়, শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব। নির্বিঘ্নে পূজা শেষ হওয়ায় সন্তোষ। খুবই সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এবার শারদীয় উৎসবটা খুব সুন্দরভাবে পালিত। সারা বছরটা মা আসা পর্যন্ত যাতে সবাই মঙ্গলে থাকে। পবিত্র আশুরা উপলক্ষে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাজিয়া মিছিলের প্রস্তুতিতে ছোড়ার মতো বস্তু ব্যবহার করায় 20 জন আটক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আটকে আছে হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলার অভিযোগপত্র। জামিনে বের হয়ে গেছে 4 আসামি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরে আগুন লেগে মা, বাবা, 2 সন্তান সহ 5 জনের মৃত্যু। শোকাচ্ছন্ন পুরো এলাকা। এবং দেশের মাটিতে টানা 7ম সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ, সেটাটা উজাড় করে দেওয়ার প্রত্যয় টাইগারদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে ইংলিশরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।